এই গ্রামেরই এক সাহসী তরুণ বীরসা। ছোটবেলা থেকেই অরণ্য ছিল তার কাছে শুধু জঙ্গল নয়, যেন এক জীবন্ত সত্তা। কোনো গাছের পাতায় লুকিয়ে আছে ওষুধের শক্তি, কোনো নদীর জল নিরাপদ, আর কোনো হিতুতে অরণ্যের কাছে কতটা চাওয়া যায়, সবই তার নখদর্পণে। বীরসার বাবা তাকে ছোটবেলায় একটি কথা শিখিয়েছিলেন, প্রকৃতির কাছ থেকে ততটুকুই নিও যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন। জঙ্গলকে সম্মান করলে জঙ্গলও তোমাকে কখনো খালি হাতে ফেরাবে না। কিন্তু সেই অরণ্যই একদিন বীরসার সামনে এমন এক রহস্যের দরজা খুলে দেবে, যার কথা গ্রামের কেউ কখনো কল্পনাও করেনি। প্রতি বছর বসন্তে তাদের গ্রামে পালিত হতো বাহা উৎসব। সরতে আসত করম, মাদলের তালে পাহাড় কেঁপে উঠত, আগুনের চারপাশে চলত নাচগান, আর রাতভর উৎসবের আনন্দে জেগে থাকত পুরো গ্রাম। কিন্তু সেই বছর করম উৎসবের রাতে হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। মাদলের শব্দ থেমে যাওয়ার পরও অরণ্যের গভীর থেকে ভেসে আসতে লাগল এক অচেনা শব্দ। কেউ বলল, ওটা হয়তো কোনো বন্য প্রাণী। কেউ বলল, বাতাসে গাছের ডাল ঘষা খাচ্ছে। কিন্তু বীরসা জানত ওটা কোনো প্রাণীর ডাক নয়, কারণ সে শব্দটি আগে কখনো শোনেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, শব্দটি অরণ্যের ভেতর থেকে আসছিল না, মনে হচ্ছিল অরণ্য নিজেই যেন কাউকে ডাকছে। একদিন হঠাৎ শালবনী গ্রামের শান্ত পরিবেশে নেমে এলো অস্বস্তিকর এক নীরবতা। দূর থেকে ভেসে আসতে লাগল ভারী যন্ত্রের গর্জন। কিছুক্ষণের মধ্যেই শহর থেকে আসা একদল ব্যবসায়ী ও কন্ট্রাক্টর বিশাল মেশিন নিয়ে গ্রামের প্রান্তে এসে দাঁড়াল। তাদের চোখে ছিল শুধু লাভের হিসাব। অরণ্যের হাজার বছরের পুরনো শালগাছ কেটে সেখানে তৈরি হবে বিশাল রিসোর্ট, আর পাহাড়ের বুক চিরে শুরু হবে খনির কাজ। গ্রামের বয়োজ্যেষ্ঠরা ছুটে এলেন। তারা সতর্ক করে বললেন, এই গাছগুলো শুধু গাছ নয়, এগুলোর শিকড়েই পাহাড়ের ভারসাম্য ধরে আছে। এগুলো কেটে ফেললে পাহাড় ধসে পড়বে, নদী শুকিয়ে যাবে, আর অরণ্যের প্রাণীরা তাদের ঘর হারাবে। কিন্তু তাদের সতর্কবার্তা যেন কারো কানে পৌঁছাল না। ব্যবসায়ীরা জানত এই অরণ্যের নিচে এমন কিছু আছে যার মূল্য কোটি কোটি টাকা, আর সেই কারণেই তারা কোনো বাধা মানতে রাজি ছিল না। এক পর্যায়ে তারা গ্রামের মানুষদের ভয় দেখিয়ে বলল, এই জায়গা এখন আমাদের প্রকল্পের অংশ, সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু বীরসা চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ ছিল অরণ্যের দিকে, কারণ ঠিক তখনই সে লক্ষ্য করল গাছ কাটার মেশিনগুলো অরণ্যের এক নির্দিষ্ট জায়গার কাছে যেতেই হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। একবার নয়, বারবার। আর প্রতিবার মেশিন বন্ধ হওয়ার কয়েক মুহূর্ত আগে মাটির গভীর থেকে ভেসে আসছে এক অদ্ভুত গর্জন। বীরসার বুকটা কেঁপে উঠল। তার বাবার বহু বছর আগের কথাটা হঠাৎ মনে পড়ে গেল, জঙ্গলকে অসম্মান করলে একদিন জঙ্গল নিজেই তার হিসাব নেয়। কিন্তু বীরসা তখনও জানত না এই অরণ্যের মাটির নিচে আসলে কি লুকিয়ে আছে। বীরসা বুঝতে পারল, শুধু কথা বলে এই অরণ্যকে রক্ষা করা যাবে না। সেই রাতেই সে গ্রামের প্রতিটি বাড়িতে খবর পাঠাল। একে একে জড়ো হলো তরুণ তরুণী, মা বোন, বৃদ্ধ আর শিশুরা। গ্রামের মাঝখানে আগুন জ্বেলে সবাইকে সামনে দাঁড় করাল বীরসা। তার কণ্ঠে ছিল দ্বিধা, আমাদের হাতে অস্ত্র থাকবে না, কিন্তু আমাদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। আমরা হিংসা করব না, তবে আমাদের আত্মপরিচয় আর মামাটিকে কারো হাতে তুলে দেব না। কিছুক্ষণ নীরব থাকার পর বীরসা অরণ্যের দিকে তাকিয়ে বলল, গাছ কাটার আগে যেন তারা আমাদের বুক চিরে যায়। সেই মুহূর্তে সবাই হাত তুলে শপথ নিল, শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা অরণ্য রক্ষা করবে। পরদিন ভোর হতেই শালবনির আকাশে ভেসে এলো ভারী যন্ত্রের গর্জন, বিশাল বুলডোজার, ধারালো করাত, আর অরণ্য ধ্বংস করতে আসা একদল শ্রমিক। তারা এগিয়ে যেতেই হঠাৎ দৃশ্যটা বদলে গেল। প্রতিটি শালগাছের সামনে দাঁড়িয়ে আছে একজন করে গ্রামবাসী। কেউ গাছের কাণ্ড জড়িয়ে ধরেছে, কেউ দুই হাত দিয়ে শিকড় আঁকড়ে আছে। নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন জীবন্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে অরণ্যের সামনে। সবার সামনে বীরসা। কন্ট্রাক্টর চিৎকার করে বলল, সরে যাও, না হলে মেশিন চালিয়ে দেব। কেউ সরল না, বরং বীরসা আরো শক্ত করে একটি প্রাচীন শালগাছকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হঠাৎ পুরো অরণ্য নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, বাতাস থেমে গেল, এমনকি দূরের নদীর শব্দও যেন মুহূর্তের জন্য হারিয়ে গেল। তারপর বীরসার পায়ের নিচের মাটি খুব ধীরে কেঁপে উঠল। একবার, দুবার,
তারপর অরণ্যের গভীর থেকে ভেসে এলো সেই অদ্ভুত গর্জন, যে শব্দটা বিরসা করম উৎসবের রাতেও শুনেছিল, কিন্তু এবার শব্দটা অনেক কাছে। বিরসা ধীরে ধীরে মাথা তুলে অরণ্যের অন্ধকার দিকে তাকাল। তার মনে হলো কেউ যেন গাছগুলোর আড়াল থেকে তাদের সবাইকে দেখছে, আর সেই কেউ হয়তো এতদিন ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্যই। আদিবাসীদের সেই অদম্য সাহস আর অরণ্যের প্রতি ভালোবাসা দেখে শহর থেকে আসা কন্ট্রাক্টররা শেষ পর্যন্ত হতবাক হয়ে গেল। তারা বুঝে গেল এই মানুষগুলোকে তাদের ভিটেমাটি থেকে সরানো এত সহজ নয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যম ও সংবাদপত্রে। অরণ্য রক্ষায় গ্রামের মানুষের এই অভূতপূর্ব প্রতিরোধ নিয়ে শুরু হলো আলোচনা। অবশেষে বিষয়টি সরকারের নজরে এলো। কয়েকদিনের মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এলো বড় ঘোষণা, শালবনির অরণ্যকে সংরক্ষিত আদিবাসী অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। খবরটি শুনে পুরো গ্রামে নেমে এলো আনন্দ। যে বুলডোজারগুলো কয়েকদিন আগেও হাজার বছরের পুরনো শালগাছ উপরে ফেলতে এসেছিল, সেগুলোই এবার ধীরে ধীরে অরণ্য ছেড়ে ফিরে গেল। মেশিনের গর্জন থেমে গেল, করাতের শব্দ থেমে গেল, আবার শোনা গেল পাখির ডাক, বাতাসে দুলতে লাগল শালপাতা। মনে হলো অরণ্য যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেঁচে উঠেছে। বিরসা দাঁড়িয়েছিল সেই পুরনো শালগাছটির সামনে, যেটাকে সে বুক দিয়ে আগলে রেখেছিল। সবাই যখন উৎসবে মেতে উঠেছে, তখন হঠাৎ বিরসার চোখ আটকে গেল গাছটির গোড়ায়। সেখানে মাটির উপর দেখা গেল এক অদ্ভুত চিহ্ন, ঠিক সেই একই চিহ্ন যেটা তার বাবা বহু বছর আগে তাকে দেখিয়েছিলেন। বিরসার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে বুঝতে পারল অরণ্য রক্ষা পেয়েছে ঠিকই, কিন্তু যে রহস্যের কারণে বুলডোজারগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, যে অদৃশ্য শক্তি সেদিন অরণ্যের গভীর থেকে গর্জে উঠেছিল, সেটা এখনো জেগে আছে। আর হয়তো শহরের লোকেরা অরণ্য থেকে ফিরে গেছে, কিন্তু অরণ্যের আসল রহস্য এবার বিরসার সামনে নিজেই প্রকাশ পেতে চলেছে। সেদিন সন্ধ্যায় শালবনি গ্রামে আবার মাদল বেজে উঠল। কয়েকদিন আগের ভয় আর আতঙ্ক যেন এক মুহূর্তে হারিয়ে গেল। আগুনের চারপাশে গোল হয়ে দাঁড়াল বিরসা ও গ্রামের মানুষ। মাদলের তালে শুরু হলো নাচ, গানের সুরে মুখর হয়ে উঠল পাহাড়। বয়োজ্যেষ্ঠরা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন, নারীরা আনন্দে গান ধরলেন, আর বিরসা নীরবে দাঁড়িয়ে রইল সেই প্রাচীন শালগাছটির পাশে। হঠাৎ মাদলের শব্দের ফাঁকে অরণ্যের গভীর থেকে ভেসে এলো মৃদু এক গর্জন। বিরসা চমকে অন্ধকারের দিকে তাকাল, কিন্তু এবার তার মনে ভয় হলো না। তার মনে হলো অরণ্য যেন তাদের বিজয়ের সাক্ষী হয়ে আশীর্বাদ করছে। সেদিন শালবনির মানুষ শুধু একটি অরণ্যকে রক্ষা করেনি, তারা প্রমাণ করে দিয়েছিল যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাকে নিজের কোলে আগলে রাখে। আর সেই রাত থেকেই শালবনির অরণ্য হয়ে উঠল তাদের কাছে শুধু বসবাসের জায়গা নয়, এক জীবন্ত উত্তরাধিকার, যার রহস্য আর আশীর্বাদ প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলবে।